হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস সিক্সে দশম অধ্যায়ে আমাদের দেশ ভারত এটি চলছিল। তো আজকে যে বিষয়টি তোমাদের পড়ানো হবে সেটা হচ্ছে জলবায়ু। তো জলবায়ুটা তোমাদের বইয়ে একটু গল্পের আকারে বিভিন্ন প্রশ্নে এবং ছবির মাধ্যমে এখানে বর্ণনা করা আছে। তো এই জলবায়ুটা আমরা বোর্ডে সমস্ত ডিটেলস ছবি সহ ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তোমরা ক্লাস করতে থাকো। দেখো, আমি এখানে ভারতের ম্যাপ এঁকেছি, তোমাদের আজকে জলবায়ু বোঝাবো। এবং প্রথমে বলে রাখি যে কত কিছু অনেক প্রশ্ন আছে ভেতরে ভেতরে। তোমাদের বইয়ে তুমি দেখলে যে কিভাবে তোমাদের গল্পের আকারে রয়েছে, তো এখানে অনেক ভেতরে ভেতরে অনেক প্রশ্ন আসতে পারে। সেগুলো আমি আলোচনা করে দেবো এবং মোটামুটি প্রশ্নটা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, সেটা তোমরা একটু নোট ডাউন করে নিও, রাইট? আচ্ছা বেশ, প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো দেশের জলবায়ু আমরা বুঝবো কিভাবে। ঠিক আছে, সেটা হচ্ছে দেখতে হবে তার অক্ষাংশগত অবস্থান। যে দেশটা রয়েছে সেই দেশটা কোন অক্ষাংশতে রয়েছে সেটার ওপর ডিপেন্ড করে তার জলবায়ুটা কেমন হবে। তার মানে অক্ষাংশগত অবস্থান, এইটা আগে আমাদেরকে জানতে হবে। অক্ষাংশগত অবস্থানটা কোথায় আমাদের দেশের। তাহলে অক্ষাংশ মানে কি? অক্ষাংশ মানে আমরা জানি পূর্ব পশ্চিমে যে সমান্তরাল রেখাগুলো রয়েছে সেটা। তো আমাদের দেশের ওপর দিয়ে একটা প্রধান অক্ষরেখা গেছে। প্রধান অক্ষরেখাগুলো আমরা জানি নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, এইগুলো। তো প্রধান যে অক্ষরেখাটা গেছে সেটা হচ্ছে এইটা। এটা কত? 23.5 ডিগ্রি উত্তর, কর্কটক্রান্তি রেখা। এটা জানতে হবে। কর্কট ক্রান্তি রেখা একদম ভারতের মাঝ বরাবর গেছে। মানটা মাথায় রাখবে, 23.5 ডিগ্রি উত্তর। এই রেখাটা আমাদের দেশকে কি করেছে? দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উত্তর দিক, এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ দিক, দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে। আচ্ছা, এই অক্ষাংশের ওপর যদি দেখি তাহলে এর ঠিক নিচের দিকে আমরা হবে নিরক্ষরেখা। তাহলে আমরা নর্মালি কি দেখেছি, ভারতের ক্ষেত্রে এই মাঝখান দিয়ে গেছে 0 ডিগ্রি, এখানে গেছে কর্কটক্রান্তি রেখা, এদিকে মকরক্রান্তি রেখা, এদিকে সুমেরুবৃত্ত, এটা কুমেরুবৃত্ত। তাহলে ভারতের অবস্থান হচ্ছে এই পজিশনে, এরকম করে ভারতের অবস্থানটা রয়েছে। ঠিক আছে, কারণ আমাদের দক্ষিণে এই দিকটা কী রয়েছে? নিরক্ষরেখা, অনেকটা দূরে রয়েছে। তাহলে আমাদের দেশটা যেহেতু দুভাগে ভাগ করে দিয়েছে কর্কটক্রান্তি রেখা, নিচের দিকটা বলা হয় ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু আছে, এই দিকটাতে বলা হয় উপক্রান্তীয় প্রকৃতির জলবায়ু আছে। মানে হওয়া উচিত এদিকটা অধিক গরম। তুমি যদি দেখো এই লোকেশনটা যদি দেখো, তাহলে এটা নিরক্ষীয় জোনের মধ্যে, এই দিকটা কি নিরক্ষীয় জোন? তো নিরক্ষীয় অঞ্চল। তাহলে এইটা নিরক্ষীয় জোনের মধ্যে পড়লে এই জায়গাটা খুব গরম হওয়া উচিত, ওপর দিকটা তুলনামূলক ঠান্ডা হওয়া উচিত। মানে এই অঞ্চলটা কি নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত, এই মাঝখানটা এগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত। আর মাঝের জোনটা হচ্ছে নিরক্ষীয় জোন, যেটা খুব উষ্ণমণ্ডল বলা হয়, এটা নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে হওয়া উচিত আমাদের ওপর দিকটা ঠান্ডা প্রকৃতির, নিচের দিকটা গরম প্রকৃতির, এটা হওয়া উচিত, কিন্তু হয়নি। ঠিক আছে, তবুও মাথায় রাখবে যে কর্কটক্রান্তি যেহেতু উত্তর দক্ষিণে দুটো ভাগে ভাগ করেছে, তো কোন দিকে কোন ধরনের জলবায়ু রয়েছে সেটা মাথায় রাখতে হবে। দক্ষিণ অংশ রয়েছে ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু, উত্তর অংশ রয়েছে উপক্রান্তীয় জলবায়ু। এবারে প্রশ্ন হচ্ছে যে ভারতে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর বেশি হয় কেন? দক্ষিণ অংশে গড় উষ্ণতা অনেকটা বেশি হয়, কিন্তু গড় উষ্ণতা বেশি হলেও আমাদের খুব একটা গরম লাগে না। সেটা দুটো প্রশ্ন আমরা পড়বো, যে গড় উষ্ণতা বেশি হয় কেন দক্ষিণ অংশে, আর গড় উষ্ণতা বেশি হলেও আমাদের মানে সম্ভাবপন্ন প্রকৃতির জলবায়ু হয় কেন। ঠিক আছে, এই দুটো প্রশ্ন আমরা আগে পড়বো। আমি প্রশ্নগুলো একটু লিখে নিই, বোঝাতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে না, আমি দক্ষিণ অংশে নিচ্ছি। দক্ষিণ ভারতে উষ্ণতা বেশি হয় কেন, এটা বলেছে সারা বছর, কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম টাইমই বেশি থাকে। আচ্ছা, এইটা আগে আমরা আলোচনা করে নেবো, এটা 2 বা 3-এর মতো করে পড়ে রাখবে। ঠিক আছে, এটা কি হচ্ছে? আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম, আমরা যখন এইরকম করে পৃথিবীটা আঁকলাম, আমরা দেখলাম এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা মকরক্রান্তি, সরি এটা কর্কটক্রান্তি রেখা, এদিকটা হচ্ছে মকরক্রান্তি রেখা। তাহলে আমাদের ভারতের অবস্থানটা হচ্ছে এই পজিশনে। ঠিক আছে, আর একটু দক্ষিণ দিকে হবে, এই পজিশনে। ওকে, তাহলে
তাহলে আমরা কি জানি বললাম, উষ্ণমণ্ডলে কি হয়, উষ্ণমণ্ডলে কিন্তু সারা বছর গরম থাকে, তাই না? তাহলে আমাদের দক্ষিণ অংশটা কিন্তু উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে, এই অংশটা হচ্ছে আমাদের সারা বছর গরম থাকে। কেন? কারণ এই নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ওই জন্য এখানে কিন্তু সারা বছর গরম থাকছে। তাহলে ভারতেও কিন্তু সেম হবে, ভারতের দক্ষিণ দিকে কী হবে, সারা বছরই গরম থাকে, মানে শীতকালটা খুব বেশি শীত পড়ে না এখানে। গরমকালে তো গরম প্রচণ্ড পড়ে ঠিকই, কিন্তু গ্রীষ্ম বাকি যে কালগুলো সেগুলোতেও কিন্তু যথেষ্ট গরম থাকে। ওই জন্য সারা বছরের উষ্ণতা কিন্তু যথেষ্ট বেশি, কারণ এটা কর্কটক্রান্তি রেখার দক্ষিণ দিকে অবস্থান করছে এবং উষ্ণমণ্ডলের মধ্যে, উষ্ণমণ্ডলের একদম উত্তর দিকে অবস্থান করছে, ওই জন্য এখানে সারা বছর উষ্ণতা বেশি হয়। হলো, এরপরে হচ্ছে আমি দুটো টার্ম জানবো, সেটা হচ্ছে চরমভাবাপন্ন আর সমভাবাপন্ন, এইটা আমরা জানবো। দুই প্রকৃতির হয়, হ্যাঁ, একটা হচ্ছে চরমভাবাপন্ন, একটা হচ্ছে সমভাবাপন্ন, দু প্রকৃতির হচ্ছে। এই দুটো টার্মগুলোকে আগে বুঝবো যে কী, চরমভাবাপন্ন আর সমভাবাপন্ন কী। চরমভাবাপন্ন মানে হচ্ছে প্রচণ্ড শীত হবে এবং প্রচণ্ড গরম হবে, মানে গ্রীষ্মকালে খুব গরম আর শীতকালে খুব ঠান্ডা, এটাই হচ্ছে চরম, মানে চরম গরম হবে আবার চরম ঠান্ডা হবে, হ্যাঁ, এইটা হচ্ছে চরমভাবাপন্ন। আর সমভাবাপন্ন মানে হচ্ছে না শীত না উষ্ণ, ঠিক আছে, মানে সারা বছরই একটা অ্যাভারেজ টেম্পারেচার থাকবে, না শীত না উষ্ণ, মানে গ্রীষ্মকালে খুব গরম হবে না, আবার শীতকালেও খুব ঠান্ডা হবে না, ঠিক আছে, এটা হচ্ছে উল্টোটা, এর ঠিক উল্টো, না শীত না উষ্ণ। ওকে, এইটা হচ্ছে এবারে কেন হচ্ছে এটা, মানে কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এগুলো আমরা একটু জেনে নেব। চরমভাবাপন্ন আর সমভাবাপন্ন। আচ্ছা, চরমভাবাপন্ন মেনলি কী হচ্ছে, আগে আমরা সমভাবাপন্নটা আলোচনা করি, তারপর চরমভাবাপন্ন গেলে তোমরা বুঝতে পারবে। তাহলে সমভাবাপন্ন হচ্ছে মেনলি সমুদ্রের ধারে যে জিনিসগুলো, যে জায়গাগুলো, ধরো আমি একটা শহরের এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে মুম্বাই আছে, এদিকে আরব সাগর আছে, ওকে, এখানে একটা সিটি হচ্ছে মুম্বাই। মুম্বাই একদম সাগরের ধারেই সমুদ্র রয়েছে। এবারে কি হয়, আমাদের একটা বৈশিষ্ট্য আছে, মানে বা একটা বায়ুর প্রকার আছে, সেটা হচ্ছে সমুদ্র বায়ু আর স্থলবায়ু। ওখানে কি হয় যে দিনের বেলাতে কি হয়, তোমরা দেখতে পাচ্ছ, ছোট করে বুঝে নাও, দিনের বেলাতে প্রচণ্ড বায়ু আমাদের জলভাগ থেকে স্থলভাগের দিকে ছুটে আসে, ঠিক আছে, এটা হচ্ছে স্থলভাগ, এটা হচ্ছে জলভাগ, জলভাগ থেকে বায়ুটা এই স্থলভাগের দিকে ছুটে আসে দিনের বেলাতে, এটা কিন্তু আমি দিনের বেলার কথা বলছি, ওকে, তখন প্রচণ্ড হাওয়া আসে। যদি আমরা কোথাও দেখো পুরী বা যদি ঘুরতে গেছে দীঘা, সেখানে দেখবে দিনের বেলাতেও প্রচণ্ড হাওয়া আছে, সব সমুদ্র থেকে হাওয়াগুলো জোরে জোরে তোমাদের গায়ে লাগছে, জন্য আমরা কী হয় দেখবে সমুদ্রের ধারে গেলে আমাদের রোদটা বুঝতেই পারি না, তাই না? আমরা সমুদ্রের ধারে ঘুরতে গেলাম ধরো মার্চ মাসে, তাহলে দেখবে তোমরা যে এখানে যে পরিমাণ ঘরে আমাদের, মানে তোমরা যদি সমভূমি অঞ্চলে অবস্থান করছো বা কোনো এরিয়া, যেমন পশ্চিমবঙ্গের এই মিডিলেই যদি তোমরা অবস্থান করো, তাহলে সেখানে দেখবে কিন্তু তোমাদের খুব গরম লাগবে গরমকালে। কিন্তু সমুদ্র অঞ্চলে গেলে কী হয়, দিনের বেলাতে প্রচণ্ড বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে ছুটে যায়। আবার রাত্রিবেলা হলেই কি হয়, সেই সমুদ্রই, ধরো এটা সমুদ্র, এটা স্থলভাগ, স্থলভাগ থেকে বায়ুটা সমস্ত সমুদ্রের দিকে ঠেলে যায়, এটা রাত্রেবেলা কথা বলছি, হ্যাঁ, তাতে কি হয়, স্থলভাগটা পুরো ঠান্ডা হয়ে যায়, এদিকে সমস্ত বায়ু চলে যায়, ঠান্ডা হয়ে যায়। তো এই একটা হয় যে সবসময় একটা বায়ু প্রবাহ, আরামদায়ক বায়ু প্রবাহ, দিনের বেলাতেও একটা বায়ু প্রবাহিত হয়, আমরা গরমকে বুঝতে পাই না, ঠান্ডাতেও আমাদেরকে আরামদায়ক একটা পরিবেশ তৈরি করে। তো এই একটা আরামদায়ক বায়ুর চলাচলের জন্য সমুদ্র থেকে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, ওই জন্য এই অঞ্চলে কী হয়, সমভাবাপন্ন। গরমকাল যখন হয়, তখন গরমকাল হয় মার্চ মাস, মে মাস, জুন মাসে যাও, কিন্তু দেখবে হাওয়া এত চলছে যে আমরা গরমটা ফিলই করতে পারছি না, ওই জন্য আমরা রোদে বসে থাকি, বুঝতে পারি না যে আমাদের মধ্যে ট্যান পড়ছে। যখন তোমরা সমুদ্র থেকে ফিরে আসো, তখন দেখবে আমাদের শরীর কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, আমরা বুঝতেই পারি না যে ট্যান পড়ছে, মানে রোদে লেগে পড়ে, রোদে চামড়া পুড়ে যাচ্ছে,
এটা বুঝতে পারি না কেন, কারণ ওখানে একটা আরামদায়ক হাওয়া চলে, আমরা হাওয়াটাকে এনজয় করি। তো এটাই হচ্ছে সমভাবাপন্ন। তাহলে সমভাবাপন্ন কোন কোন জায়গা হতে পারে, কয়েকটা জায়গার নাম তোমরা মাথায় রাখতে পারো। সমুদ্রের ধারে বলতে পারে সমভাবাপন্ন রয়েছে এরকম কয়েকটা জায়গার নাম তোমরা বলো। তো সেরকম যদি জায়গা দেখো তাহলে পুরী হতে পারে, দীঘা হতে পারে, চেন্নাই হতে পারে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে কয়েকটা জায়গার নাম। মুম্বাই হতে পারে, ওকে। এগুলো হচ্ছে সমুদ্রের ধারে কেন সমভাবাপন্ন সেটা বললাম। এবার হচ্ছে চরম ভাবাপন্নতে চলে যাবো। চরম ভাবাপন্ন মানে হচ্ছে কোনো স্থান যদি পুরোপুরি স্থলভাগ দ্বারা ঘেরা থাকবে, ধরো আমি এই পয়েন্টে নিলাম, এখানে ধরো দিল্লি আছে, আমি দিল্লি নিলাম, ঠিক আছে, এখানে রয়েছে দিল্লি, দিল্লি ক্যাপিটাল। সেই নিউ দিল্লিতে কোনো দিকে আমি সাগর দেখতে পাচ্ছি, পুরোটাই ল্যান্ড, এই পোর্শনটাও ল্যান্ড, আমাদের ভারত তো চারিপাশে ল্যান্ড, সাগর নেই। এখানে কি হয়, যেহেতু কোনো আরামদায়ক বায়ু প্রবাহ আসতে পারছে না সমুদ্র থেকে বা কোথাও থেকে, তখন কি হচ্ছে, এতে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়, শীতকালে খুব ঠান্ডা হয়। কারণ হচ্ছে আমরা জানি স্থলভাগ প্রচণ্ড গরম হয়ে যায় তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। স্থলভাগের বৈশিষ্ট্য হচ্ছে দিনের বেলাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ওই জন্য আমাদের গরমকালে দিল্লিতে প্রচণ্ড গরম হবে। যেগুলো মোটামুটি স্থলভাগ দিয়ে ঘেরা জায়গা সেগুলো কিন্তু খুবই গরম হবে। তো কয়েকটা স্থলভাগ ঘেরা জায়গার নাম দিতে পারে, যে চরম ভাবাপন্ন রয়েছে এরকম কয়েকটা জায়গার নাম তোমাদের বইয়ে যেগুলো রয়েছে সেগুলোই করতে পারো। লখনৌ, দিল্লি, এগুলো যেমন দিল্লি একটা হবে, লখনৌ হবে, আম্বালা হবে, ভোপাল হবে। আমি মোটামুটি 4টে জায়গার নাম তোমাদের বলে দিলাম, ঠিক আছে, এই জায়গাগুলো তোমরা মাথায় রাখবে। তাহলে চরম ভাবাপন্ন সমভাবাপন্ন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা নেক্সট প্রশ্নতে যাব, সেটা বলে দিই। প্রথমেই বললাম যে কর্কটক্রান্তির দক্ষিণে যে জলবায়ুটা রয়েছে সেটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। এখানে কি হয়, সারা বছর উষ্ণতা থাকছে। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, সারা বছর উষ্ণতা থাকলেও দক্ষিণ ভাগটা হচ্ছে সমভাবাপন্ন প্রকৃতির অন্তর্গত, মানে সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখা যায়, ঠিক আছে, কেন, এটা একটা প্রশ্ন। দক্ষিণ ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করলেও জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয় কেন। হিন্দি হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এটা হচ্ছে প্রথম প্রশ্নটা, ঠিক আছে। এটা হচ্ছে এই নেক্সট প্রশ্নটা আমরা করছি। দক্ষিণ ভারতে ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে যেহেতু কর্কটক্রান্তির দক্ষিণ দিকে, তারপরেও কেন সমভাবাপন্ন হচ্ছে। একদম সিম্পল, তোমরা যদি দেখো তাহলে এখানে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, এদিকে রয়েছে ভারত মহাসাগর। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের দক্ষিণ দিকে আমাদের দক্ষিণ ভারতটা বা উপদ্বীপীয় ভারতে পশ্চিম প্রান্তে রয়েছে আরব সাগর, পূর্ব প্রান্তে রয়েছে বঙ্গোপসাগর, আর দক্ষিণ প্রান্তে রয়েছে ভারত মহাসাগর। তাহলে ভারতের দক্ষিণ প্রান্তটা আমাদের চারিদিক থেকে কিন্তু সমুদ্র দিয়ে ঘেরা। ওই জন্য তাহলে মানে কী বলেছিলাম, সমুদ্র কাছাকাছি অঞ্চলে এটা কী হয়, সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু হয়। এছাড়াও যদি দেখি এই চারিপাশের এলাকাগুলো সমভাবাপন্ন হবে, কিন্তু মিডলে যদি কোনো, যেমন এখানে একটা ভোপাল রয়েছে, মধ্যপ্রদেশের অন্তর্গত ভোপাল, সেটা আবার প্রচণ্ড গরম। কেন, কারণ এর চারিপাশে কোনো সমুদ্র নেই। মিডল বরাবর যদি যাও তাহলে উষ্ণতা বেশি থাকবে। যত তুমি ধার বরাবর যাবে, সমুদ্রের ধার বরাবর, সেইখানে কিন্তু তোমরা সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখতে পাবে। ওকে, এটাই ছিল তোমাদের এখানে মোটামুটি। তাহলে কি বোঝা যাচ্ছে, তাহলে আমরা একটা পড়েছিলাম যে অক্ষাংশগত নিয়ন্ত্রণ, অক্ষাংশগত যদি কোনো দেশের অবস্থান দেখি সেটা হচ্ছে আমরা জানতে পারবো কোথায় অবস্থান করছে। তাহলে আমরা যদি বলি জলবায়ু অঞ্চল জানতে গেলে, আমি এটা মুছে ফেলছি,
তোমরা লিখে নিয়েছো আশা করি। এবারে যদি আমি বলি যে জলবায়ু অঞ্চল জানতে গেলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো দেখতে হবে, মানে জলবায়ুর নিয়ন্ত্রক কী, কোনো জায়গায় জলবায়ু জানতে গেলে আমাদেরকে নিয়ন্ত্রক বলা হয় ওটাকে, ঠিক আছে। জলবায়ুর নিয়ন্ত্রক হচ্ছে 1 নাম্বার হচ্ছে যেটা আমি ফার্স্ট লিখেছিলাম অক্ষাংশগত অবস্থান, 2 হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব, 3 হচ্ছে উচ্চতা। ওকে, এবারে উচ্চতাটা একটু বলি। সমুদ্র থেকে দূরত্বের উপর ডিপেন্ড করছে যে কেমন জলবায়ু হচ্ছে। অক্ষাংশগত ফলে আমরা জানতে পারছি যে এটা ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু। তারপরেও দেখছি যে না, সমুদ্রের ধারে রয়েছে, তাহলে এখানে সব জায়গায় কিন্তু সারা বছর গরম থাকবে না বা চরম প্রকৃতির হবে না, কিছু কিছু জায়গা রয়েছে সমভাবাপন্ন প্রকৃতির হচ্ছে। এবারে হচ্ছে উচ্চতা। যদি দক্ষিণ গোলার্ধের কোনো স্থান খুব উচ্চে অবস্থান করে, মানে ধরো এরকম অবস্থান রয়েছে, তাহলে ধরো এখানে একটা স্থান হচ্ছে এ, এখানে একটা রয়েছে বি, এখানে রয়েছে সি, তাহলে তোমরা বলো তো কোন জায়গাতে বেশি ঠান্ডা পড়বে, কি করে বুঝবো? আমরা একটা জিনিস জানি, যত আমরা পাহাড়ের দিকে যাই আমরা দেখবে ঠান্ডা লাগে। আমরা যদি দার্জিলিং বেড়াতে যাই তাহলে আমরা জ্যাকেট, সোয়েটার, টুপি এগুলো পরি, তাই তো। তো এই ক্ষেত্রে কি হয়, তাহলে এটা কি করি আমরা না, সেক্ষেত্রে আমাদেরকে তাহলে একটা জিনিস জানতে হবে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তাপমাত্রা কমছে, এটা তাপমাত্রা কমা মানে কিন্তু শীতল হাওয়া। তার মানে এটা লিখতে পারি উচ্চতা যত বাড়বে, হ্যাঁ, তাপমাত্রাটাও কিন্তু কমবে, তাপমাত্রাটা কিন্তু কমবে। তাহলে এ স্থানে হবে সব থেকে গরম থাকবে, সি স্থানে তারপর ঠান্ডা হবে, সব থেকে ঠান্ডা হচ্ছে এই মাথাতে বি স্থানে, ঠিক আছে। তাহলে এইটা ডিপেন্ড করছে। এখানে দেখো, এটা আমি কি বললাম, এই অঞ্চলটা দক্ষিণ ভারতে কিন্তু ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত হবে, মানে সারা বছর গরম থাকবে। আবার দেখছি যে এখানে সমভাবাপন্ন রয়েছে, আবার ভোপাল দেখছি এদিকে প্রচণ্ড গরম। আবার উটি বলে একটা স্থান রয়েছে, সেখানটা কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা উটি, ওখানে আবার কিন্তু শীতল প্রকৃতির জলবায়ু দেখা যায়। তাহলে আমরা এগুলো কি জানলাম, যে জলবায়ুর নিয়ন্ত্রক। ওকে, এরপরে বলছি নেক্সট, ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? এটা 1 বা 2 এর জন্য মাথায় রাখবে। মৌসুমী বায়ু, ভারতকে কিন্তু মৌসুমী বায়ু প্রভাবিত করেছে, মানে মৌসুমী বায়ুর ওপরই ডিপেন্ড করে আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে, বর্ষাকাল আসছে, বৃষ্টি হচ্ছে, শীতকাল হচ্ছে, এইগুলো, ঠিক আছে। তাহলে ভারতের জলবায়ুর যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন রকম জলবায়ু দেখতে পাচ্ছি, নানা রকম, তো সেই বৈচিত্র্যটা কিন্তু মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত হয়েছে, ঠিক আছে। তো ওই জন্যে আমরা ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব মানে বৈচিত্র্যতা মানে কি, যেমন শুষ্ক স্থান হচ্ছে মরুভূমি রাজস্থানের, আবার সব থেকে আর্দ্র স্থান হচ্ছে এই চেরাপুঞ্জি, মেঘালয়ের এখানে চেরাপুঞ্জি বলে একটা স্থান আছে মেঘালয়ের মৌসিনরামের, সেখানে হচ্ছে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে। তাহলে যেমন উষ্ণতম স্থান রয়েছে, সেরকম আর্দ্রতম স্থান রয়েছে, শুষ্কতম স্থান রয়েছে, আর্দ্রতম রয়েছে, উষ্ণতম রয়েছে, শীতলতম রয়েছে। এগুলো একটা বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময়টা হয়েছে কী জন্য? মৌসুমী বায়ুর প্রভাবের জন্য। ওই জন্য বলছে মৌসুমী বায়ু প্রভাবিত সব থেকে বেশি এবং অনেক বৈচিত্র্য এই জলবায়ুতে রয়েছে, ওই জন্য এটাকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা জানবো যে কি কি জলবায়ু আমরা দেখতে পাই, কেন বা বৈচিত্র্য বলছি আমরা, সেটা যদি আমরা দেখি তাহলে দেখো, আমি একটু বোর্ডটা ক্লিন করি। দেখো, ভারতে প্রায় 6 রকমের জলবায়ু দেখতে পাবে তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ পার্বত্য রয়েছে, পার্বত্য জলবায়ু, মানে এটা পুরো পাহাড়ের অঞ্চল, মানে খুব শীতল। এই অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র প্রকৃতির, মানে এই জায়গাটা বৃষ্টিপাত বেশি রকম হয়, ঠিক আছে। এটা হচ্ছে অতি আর্দ্র, অত লেখা যায়নি, তোমাদের বইয়ে দেখবে রয়েছে ডিটেলসে। তো আমি লাস্টে বলে দিই, আগে এখানে দেখিয়ে দিই, তারপর লাস্টে বইয়ে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে অতি আর্দ্র, মানে প্রচুর বৃষ্টিপাত এখানে হয়, পশ্চিমঘাট পর্বতে বাধা পায়,
যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এই অঞ্চলটা। তো জন্য এই জায়গাটা হচ্ছে অতি আর্দ্র। এইটা হচ্ছে শুষ্ক, মানে মরু অঞ্চল যেহেতু এই জায়গাটা, ওই জন্য শুষ্ক জলবায়ু। তার ঠিক নিচে প্রায় শুষ্ক, মানে এই জায়গাটাও শুষ্ক, কিন্তু সব থেকে বেশি শুষ্ক হচ্ছে এই অঞ্চলটা, যেটাকে হচ্ছে প্রায় শুষ্ক। প্রায় শুষ্কের আরেকটা অঞ্চল হচ্ছে এই বরাবর বৃষ্টিপাত খুব একটা হয় না, মিডিল বরাবর সমুদ্রের ধারেগুলোতে বৃষ্টিপাত হয়, মাঝখানটা হয় না। আর এইটা হচ্ছে ক্রান্তীয় সাভানা প্রকৃতির। এই মোটামুটি তোমাদের জলবায়ুর ভাগটা রয়েছে। আর এই পোর্শনটাও কিন্তু ক্রান্তীয় আর্দ্র প্রকৃতিরই পড়ছে, এখানে লেখা যায়নি বলে আমি দেখাচ্ছি। এবারে দেখো আমি বইয়ে ওই জিনিসটা তোমাদের একবার দেখিয়ে দিই ক্লিয়ারলি। এই পোর্শনে তোমাদের ম্যাপে কিন্তু রয়েছে, দেখো এই পোর্শনে কিন্তু তোমাদের ম্যাপে রয়েছে, এই ক্লিয়ারভাবে এই ম্যাপে দেখে নিও, এখানে সব লেখা আছে কোন কোন রঙের কী। ওটাই আমি বোর্ডে এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ওকে ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা একটা বৈচিত্র্যপূর্ণ জলবায়ু আমাদের ভারতে রয়েছে। হ্যাঁ, এবং এটা কিন্তু মৌসুমী বায়ু প্রভাবিত হয়, তার মানে এটাকে ক্রান্তীয় মৌসুমী বায়ু জলবায়ুর দেশও বলা হয়। এরপরে আমরা পড়বো হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কী কী। মেন যে প্রভাবটা সেটা হচ্ছে ঋতু বৈচিত্র্য, মানে আমাদের যে ঋতুগুলো আছে প্রধান প্রধান, সেই ঋতুগুলো ভিত্তিক আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব ঋতু বৈচিত্র্য। তাহলে মৌসুমী বায়ুর প্রভাবে যেটা আমাদের ভারতে হচ্ছে সেটা হচ্ছে ঋতু বৈচিত্র্য হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আমরা নর্মালি জানি 6টা ঋতু। তো প্রধান ঋতু হচ্ছে 4টে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত প্রধান ঋতু। তো এগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো ফার্স্টে হয়ে গেল গরমকাল। মানে গরমকালে কী প্রকৃতির হয়, মানে গরমকালের বৈশিষ্ট্যগুলো কী প্রকৃতির মোটামুটি হয় সেগুলো আমরা এরপর। আর তাহলে কখন কখন আমাদের গরমকালটা থাকে, কোন মাস থেকে কোন মাসে গরমকাল থাকছে? মার্চ থেকে মোটামুটি মে। মার্চ থেকে মে পর্যন্ত গরমকাল থাকে। অধিক উষ্ণতা হয় ম্যাক্সিমাম জায়গাতে, আমাদের যেহেতু গরম প্রকৃতির দেশ, আমাদের দেশটা উষ্ণ প্রকৃতির, তো জন্য অধিক উষ্ণতা হয়। প্রায় কিছু কিছু জায়গায় 40 ডিগ্রি পর্যন্ত গড় উষ্ণতা লিখবে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, সেলসিয়াসের পর্যন্ত উষ্ণতা উঠে যায় বহু জায়গায়। এবারে কোন কোন জায়গায়? মোটামুটি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাট, এই জায়গাগুলো, উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোতে মোটামুটি অধিক উষ্ণতা হয়। আচ্ছা, তবে কিছু কিছু আছে জায়গা যেখানে যে অঞ্চলটা মোটামুটি সমুদ্রের ধারে, সেই জায়গাটা অতটা অধিক উষ্ণ হবে না, কারণ সেখানে সমভাবাপন্ন প্রকৃতির হবে, ঠিক আছে। আর কিছু কিছু বৈশিষ্ট্য গ্রীষ্মকালে আমরা দেখতে পাই যে, এক হচ্ছে কালবৈশাখী। এটা কালবৈশাখীটা হচ্ছে সারাদিনের অধিক উষ্ণ হয় যখন, মেনলি পশ্চিমবঙ্গে বেশি হয়, যে সারাদিনে প্রচুর উষ্ণতা হলো, তারপর বিকেলবেলা দিকে বা সন্ধ্যের দিকে প্রচণ্ড ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, এবং সেই উষ্ণতাকে কমিয়ে দেওয়া হয়। বিকেলের ঝড় বৃষ্টির পর আমাদের উষ্ণতাটা বেশ শীতল প্রকৃতির হয়ে যায়, একটু ঠান্ডা হয়ে যায়, তো আরামদায়ক করে, সেই উষ্ণতাটা কমে গিয়ে আরামদায়ক আবহাওয়া তৈরি করে। এই ঝড়টাকে বলছি, ঝড় বৃষ্টির যে ঝড় বিদ্যুৎ সহ যে বৃষ্টিটা, সেটা হচ্ছে কালবৈশাখী, ঠিক আছে। গ্রীষ্মকালে আরেকটা বায়ু রয়েছে যেটা আমাদের খুব প্রচলিত, যেটা আমাদের মুখে মুখে হয়, সেটা হচ্ছে লু। লুটা কি হচ্ছে? লু এক ধরনের উষ্ণ বায়ু, যেটা আমাদের পশ্চিমবঙ্গে এটাকে লু বলা হয়। তো মেনলি কোথা থেকে না, উত্তরপ্রদেশ, বিহার আর উত্তর ভারতের কিছু কিছু অংশ থেকে, এই অংশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে একটা গরম উষ্ণ বায়ু ঢুকছে। সেই উষ্ণ বায়ুটাকে বলা হয় লু। আমাদের বলে না গ্রীষ্মকালে লু লেগে যাবে, কারণ ওই উষ্ণ শুষ্ক বায়ুটা যেটা সকালবেলা থেকেই প্রবাহিত হতে শুরু করে দেয়, প্রায় 10টা 11 থেকে, সেটাই হচ্ছে একটা উষ্ণ বায়ু। এটা কিন্তু উত্তর ভারত থেকে, মানে উত্তরপ্রদেশ, বিহার, এই জায়গা থেকে এসে আমাদের এখানে ঢুকছে। ওকে, আচ্ছা, আরেকটা এর সাথে জড়িত আছে, সেটা হচ্ছে আঁধি। আঁধি হচ্ছে উষ্ণই, কিন্তু এটা ধূলিঝড়, ঠিক আছে। যখন এই তাপ প্রবাহ হচ্ছে, এটা কিন্তু আমাদের নিয়েতে না, আমাদের পশ্চিম ভারত, মানে এই অঞ্চলের আঁধিটা বিশেষ করে হয় এখানে এই দিকটাতে, আর এইদিকে হচ্ছে লুটা। আঁধিটা হচ্ছে পশ্চিম ভারতে যখন এই একটা তাপ প্রবাহ হচ্ছে, মানে গরম বায়ু প্রবাহিত হচ্ছে, যখন ওর সাথে ধূলিটা যায়, ধূলিটা ওর সাথে প্রবাহিত হয়, মানে যেটাকে ধূলি ঝড় বলি, ওটাই হচ্ছে আঁধি। ওকে, তাহলে এইটা হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য তোমাদের, যে গরমকালে কী কী মনে রাখতে হবে। মার্চ থেকে মে মাস গরমকাল থাকে, গড় উষ্ণতা কত থাকে, কী কী স্পেশাল মানে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা
বিশেষ বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে কালবৈশাখী, লু, আঁধি, এগুলো রয়েছে। ঠিক আছে, আর কোন কোন জায়গাতে গরমকালটা বেশি সেই রাজ্যগুলোর নাম কিন্তু তোমরা মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট চলে যাবো, সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল মেনলি জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে। জুন থেকে সেপ্টেম্বর। আচ্ছা, এই বর্ষাকালকে মাথায় রাখবে, এটা মৌসুমি বায়ুর আগমন কাল। ঠিক আছে, এটাকে বলা হয় মৌসুমি বায়ুর আগমন কাল। এই সময় মৌসুমি বায়ু আসে, কিভাবে আসে এটা আমরা এরপরে আলোচনা করব। দেখো, যখন গ্রীষ্মকালের টাইমে, গ্রীষ্মকালের পরে পরে প্রচুর উষ্ণতা তখনও থাকে, তার ফলে কি হয়, স্থলভাগের নিম্নচাপ তৈরি করে। কিভাবে তৈরি করে নিম্নচাপ? কোনো অঞ্চলকে প্রচণ্ড গরম করে দেয়। কেন গরম করে? সবসময় মাথা রাখবে, স্থলভাগের বৈশিষ্ট্য হচ্ছে স্থলভাগ যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। যেই সূর্যটা উঠলো সঙ্গে সঙ্গে স্থলভাগ ফট করে গরম হয়ে গেল। তার ফলে কি হয়, ওখানে বায়ুটা উষ্ণ হয়ে গেল। গরম হয়ে যাওয়া মানে কি, ওর চারিপাশে যে বায়ুটা উষ্ণ হয়ে গেল। এবারে উষ্ণ বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে, যেই সূর্যালোক পড়লো মাটিতে, প্রচণ্ড হিট হয়ে গেল। হিট হয়ে পরে কি হলো, এই জায়গাটা এই অঞ্চলটা গরম হয়ে গেল। গরম হয়ে গেলে কি হয়, বায়ুগুলো হালকা হয়ে যায় এবং ওপর দিকে উঠে যায়। এবং বায়ু তখন ওপর দিকে উঠে গেলে এই জায়গাটা অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে, তাই না? তখন এখানে কি সৃষ্টি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়। যদি তোমার কাছে তোমার হাতে ধরে নাও এত এত একটা ভারী জিনিস আছে, আর আরেকটা হাতে আছে এতগুলো জিনিস। আমি এতগুলো জিনিস কমিয়ে দিলাম, উঠিয়ে দিলাম, দিয়ে এতগুলো জিনিস রইলো। তাহলে ঠিক উষ্ণ বায়ুটা, প্রথমে বায়ু প্রচুর ছিল, বায়ুটা উষ্ণ হলো, উষ্ণ হয়ে এত % বায়ুটা ওপর দিকে উঠে গেল। তাহলে কি হবে, এই অংশটা চাপটা কি হবে, হালকা হয়ে গেল। জিনিসটা হালকা হয়ে গেলে তোমার বায়ুর হাতের ওপরে এই বইগুলো যদি চাপানো হলো, বা ধরে নাও কোনো বস্তু চাপানো, তাহলে এটা অটোমেটিক হালকা। তাহলে এখানে কি হয়ে যাবে, সেখানে চাপটা কমে গেল। তাহলে এই জায়গাটা হয়ে গেল নিম্নচাপ। বোঝাতে পারলাম আশা করি, যে নিম্নচাপ কেন তৈরি হচ্ছে। আরেকবার বলে দিচ্ছি, নিম্নচাপ হচ্ছে যখন বায়ু দিনের বেলাতে উষ্ণ করছে কোনো জায়গা, যেই উষ্ণ হবে গরম বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে হালকা। ও কি করে, ও ওপর দিকে আস্তে আস্তে উঠে যায়। দেখবে যখন কোনো উষ্ণতা, আমি গরম জল চাপাই, কোনো বাটির মধ্যে যদি জল চাপাই, তাহলে কি হয়, ভাঁজপোটা কি নিচের দিকে নামে না ওপর দিকে ওঠে? গরম হলে বায়ু হালকা হয়ে ওপর দিকে উঠে যায়। ওকে, তো সেক্ষেত্রে এরকমই কি হয়, ধরো তোমার কাছে এতগুলো পরিমাণ বই আছে, বা তার মধ্যে যেই আমি গরম জিনিসটাকে কমিয়ে দিলাম, এত পরিমাণ জিনিসটাকে উঠিয়ে দিলে এতগুলো বই থাকলো, তাহলে তোমার হাতের উপরে এই বইটা বেশি চাপ দেবে না এই বইটা বেশি চাপ দেবে? অটোমেটিকলি এই বইটা, কারণ এটার এতটা পরিমাণ, এটা কমে গেছে। ঠিক গরম বায়ুটাই এরকম, ওই জায়গা থেকে গরম বায়ুটা কমে গেল মানে কমে গেল, তাহলে সেক্ষেত্রে চাপটা কমে গেল। ওই জন্য এখানে কী হয়, নিম্নচাপ হয়। আর জলভাগে কিন্তু তখন উচ্চচাপ হয়। কেন? কারণ জলভাগ টাইম লাগে গরম হতে, আস্তে 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 গরম হয়। ওই জন্য এখানে কী হয়, উচ্চচাপ হয়। এবারে হচ্ছে বলেছিলাম, প্রকৃতির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় উচ্চচাপ অঞ্চলের বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে যাবে। তখন কি হয়, এই আরব সাগরীয় শাখাটা এরকমভাবে, আরব সাগরীয় মৌসুমি শাখা, যেটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এই যে এরকম করে বেঁকে যাচ্ছে। আমরা যদি দিক দেখি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো কেন দক্ষিণ পশ্চিম বলছি। দেখো, এখানে আমি একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমার দিকটা কেমনভাবে যাচ্ছে, এইরকমভাবে। তাহলে আমরা যখনই এরকম কোনো দেখবো, সবসময় শুরুটা কোথা থেকে, এখান থেকে। তাহলে এর দিকটা কী রয়েছে, দক্ষিণ পশ্চিম। ওকে, দেখো, তাহলে এরকমভাবে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ুটা আরব সাগরীয় শাখা ভারতে ঢুকছে। এবারে যখন এই বায়ুটা, মৌসুমী বায়ুটা ঢুকছে না, তখন কি হবে, জল থেকে যাচ্ছে তো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ঢুকছে এবং এখানে ঝরিয়ে দিচ্ছে বৃষ্টিতে। ঠিক আছে, প্রচুর ঝড় বৃষ্টি এখানে হচ্ছে। প্রথমে এখানেই হয়, এখানে একটা পাহাড় আছে, এই অঞ্চলটাতে না একটা পাহাড় আছে, এটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা। এই পাহাড়টাতে এসে ধাক্কা খায়। ধরে না আমি পশ্চিমঘাট পর্বতমালার একটা পাহাড় আঁকলাম, এখানে এসে পরে ধাক্কা খাচ্ছে কোন বায়ুটা, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা এখানে ধাক্কা খাচ্ছে। এবার ধাক্কা খেয়ে এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এইখানটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, এখানে একটা ঘটায়। আরেকটা হচ্ছে, এটা হলো আরব সাগরীয় শাখা,
মনে রাখবে মৌসুমী বায়ুর দুটো শাখা আছে, একটা হচ্ছে আরব সাগরীয় শাখা যেটা এরকমভাবে যায়, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয়, সেটা এরকমভাবে ভারতে ঢোকে, দক্ষিণ পশ্চিমভাবে বেঁকেই যাবে কিন্তু এরকমভাবে। তো এই আরব সাগরীয় শাখাটা যখন পশ্চিমঘাট পর্বতমালাতে যেয়ে এরকম করে ধাক্কা খেয়ে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা পশ্চিম ঢাল, এটা পূর্ব ঢাল। পূর্ব ঢালে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারছে না, কেন না এখানে যখন ধাক্কা খাচ্ছে, এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে, তারপরে যখন বায়ুটা যাচ্ছে সেখানে জলীয়বাষ্প থাকছে না, অর্ধেক জলীয়বাষ্প তো বৃষ্টি আকারে এই ঢালে নামিয়ে দিচ্ছে পশ্চিম ঢালে, আবার যখন ওই ঢালে যাচ্ছে তখন আর জলীয়বাষ্প বেঁচে থাকছে না। ঠিক এরকম 1 নাম্বার কেস হলো এইটা। আরেকটা শাখা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এই কী করছে, এদিক থেকে মেঘালয়ে যাচ্ছে, মেঘালয়ের পাহাড় আছে, সেই মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটেছে। ওখানে খাসি পাহাড়ে গারো খাসি জয়ন্তীয়া পাহাড় রয়েছে মেঘালয়ে, সেই গারো খাসি পাহাড় জয়ন্তিয়াতে ধাক্কা খেয়ে আবার ওরা কী করছে, এই পাশটাতে বৃষ্টিপাত ঠিক এরকমই পশ্চিম ঢালে বৃষ্টিপাত প্রচুর ঘটিয়ে দিচ্ছে, এবং সেটা হচ্ছে মৌসিনরাম অঞ্চল। আমি একটু আগেই বললাম ভারতের সবথেকে আর্দ্রতম অঞ্চল হচ্ছে মৌসিনরাম, যেটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু তার অপোজিট ঢালটাতে, এই ঢালটাতে কোনো বৃষ্টিপাত ঘটায় না। এটাকে কি বলা হয়, বৃষ্টির ছায়া অঞ্চল। কেন বৃষ্টির ছায়া, মানে বৃষ্টিপাত হয় না, খুব স্বল্প বৃষ্টিপাত হয়। তাহলে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল আর মেঘালয়ের পশ্চিম দিকে, মানে মৌসিনরাম অঞ্চল। আর যদি বৃষ্টির ছায়া অঞ্চল বলে তাহলে তোমরা কিন্তু এক্সাম্পলটা মাথায় রাখবে, একটা শিলং হবে, যেটা গারো খাসি পাহাড়টা রয়েছে তার পূর্ব দিকটা শিলং, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আরেকটা হচ্ছে এই পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল, এটা লিখে নিতে পারো। যদি বৃষ্টির ছায়া অঞ্চলের দুটো জায়গার নাম বলে তাহলে তোমরা লিখবে, একটা হচ্ছে শিলং অথবা অন্য একটা নাম শিলং, আর একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল। এই দুটো হচ্ছে এক্সাম্পল হিসেবে। তাহলে বোর্ডে তোমরা বুঝতে পারলে ভারতের জলবায়ু কীরূপ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম জলবায়ু রয়েছে। সবথেকে ভালো করে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে চরমভাবাপন্ন আর সমভাবাপন্ন। এখান থেকে নানাভাবে প্রশ্ন আসতে পারে। তো দেখো তোমাদের এখানে যে গল্পগুলো দিয়েছে, এখানে যে সিমলা গিয়ে পিয়ালির ভীষণ ঠান্ডা লেগেছিল, হ্যাঁ, তারপরে এখানে গোয়ার কথা বলেছে, এখানে সিমলার কথা বলছে, এখানে রাজস্থান বলছে, এখানে ছোটনাগপুর মালভূমি বলছে। তাহলে এই যে প্রত্যেকটার মধ্যে একটা ওই সমভাবাপন্ন আর চরমভাবাপন্ন ব্যাপারটা রয়েছে, ওটা যদি বুঝতে পারো তাহলে এগুলো সব করতে পারবে। দেখো সিমলা মানে হচ্ছে পাহাড়ি এলাকা, পুরো ঠান্ডা, মানে আমরা বেশি উচ্চতা যদি আমরা যাই, ধরো যখন আমরা পাহাড়ে ঘুরতে যাই তখন কি হয়, ঠান্ডা লাগে। কেন, কারণ আমরা যত ওপর দিকে যাই তত তাপমাত্রাটা কি হয়, কমতে থাকে। ওই জন্য যত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কম হয় বলে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো ঠান্ডা হয়। যেমন সিমলা, দার্জিলিং, এইগুলো। ঠিক প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে, সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন, তার উত্তরটা এটাই বলবে যে সিমলা হচ্ছে পাহাড়ে অবস্থিত একটি অঞ্চল, ওই জন্য সিমলা আমাদের ভীষণ ঠান্ডা লাগে। ওকে, আচ্ছা, এখানে বলছে গোয়া, তার মানে আমরা কোথায় দেখেছি, গোয়া হচ্ছে, যদি ভারতের পরিপ্রেক্ষিতে বলি, গোয়া হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে, মহারাষ্ট্রের শেষ এন্ডে ছোট্ট মতো একটা রাজ্য গোয়া, যেটা একদম আরব সাগরের পাশে। এটা হচ্ছে আরব সাগর, এটার পাশে হচ্ছে গোয়া। তাহলে এখানে বলছে কি, এখানকার আবহাওয়া বেশ আরামদায়ক, না ঠান্ডা না গরম। তাহলে কি ধরনের, সমুদ্রের ধারে আমি কি ধরনের জলবায়ুটা পড়ালাম, সেটা হচ্ছে সমভাবাপন্ন। তার মানে গোয়া যেহেতু সমুদ্রের ধারে, পুরী বা মুম্বাইয়ের মতো, ঠিক সেইভাবে গোয়াও হচ্ছে সমভাবাপন্ন অঞ্চলের একটা স্থান, ঠিক আছে। রাজস্থান কি মরু অঞ্চল, সেখানে কি হয়, দিনের বেলা ভীষণ গরম থাকে, রাত্রেবেলা ভীষণ ঠান্ডা হয়ে যায়। তাহলে এখানে কি হয়, একটা টার্ম তোমরা মনে রাখবে, উষ্ণতার প্রসর, এটা তোমাদের পাবে। উষ্ণতার প্রসর মানে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আর মিনিমাম তাপমাত্রার যে পার্থক্য, ঠিক আছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা, এই তিনটের যে পার্থক্য, এই দুটোর যে পার্থক্য, মাইনাস মানে পার্থক্য বোঝাচ্ছে, তাহলে এটাকে বলে উষ্ণতার প্রসর। ধরে নাও রাজস্থানে গেছো, ওখানে দেখতে পাচ্ছ যে দিনের বেলাতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে গেছে, আর রাত্রিবেলাতে দেখছো মাত্র 15 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, মাত্র 15 ডিগ্রি। তাহলে কি হলো, তাহলে ওদের ইয়েটা কত হলো, মাইনাস করলে 50 - 15, তাহলে হয়ে যাচ্ছে 35 ডিগ্রি। তাহলে
রাজস্থানের উষ্ণতার প্রসার হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সবসময় মাথায় রাখবে রাজস্থানে মানে মরু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়। হ্যাঁ, বাকি অঞ্চলগুলোতে উষ্ণতার প্রসার সর্বাধিক হয় না, বিশেষ করে সমভাবাপন্ন অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয় না, চরম ভাবাপন্নতে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে রাজস্থান হচ্ছে এমন একটি জায়গা মানে মরু অঞ্চল যেখানে দিনের বেলা তাপমাত্রা বাড়ে আর রাত্রেবেলা তাপমাত্রা কমে। ওকে, তাহলে এখানে যদি দেখি রাজস্থানের মরু অঞ্চলে তাপমাত্রার প্রসার খুব বেশি হয় কেন, দেখো এখানে বলেছে হয় কেন। কেন হয় বলি, রাজস্থান মেনলি মরুভূমি অঞ্চল, সেখানে কি রয়েছে, বালি রয়েছে। বালির ক্ষমতা হচ্ছে যখন বালির ওপর তাপ পড়ে, বালির তাপটা ধরে রাখে, মানে চট করে খুব তাড়াতাড়ি গরম হয় বালি এবং খুব দ্রুত ঠান্ডা হয় বালি, এটা মাথায় রাখবে। যতটা তাপটা সংগ্রহ করে ততটাই তাড়াতাড়ি তাপটা ছেড়ে দেয়। তাহলে ওই যে মরুভূমিতে যে বালিসমূহ রয়েছে, তো যখন দিনের বেলা হয় সঙ্গে সঙ্গে সব বালিটা গরম হয়ে যায়, গোটা জায়গাটাকে গরম করে দেয়। ঠিক আছে, তো দিনের বেলায় ওই জন্য সর্বোচ্চ তাপমাত্রা উঠে যায়। আবার যেই সূর্যালোকটা পড়লো, অর্থাৎ সূর্য ডুবতে শুরু করলো, সঙ্গে সঙ্গে বিকেল হওয়া মাত্রই বালি কী হয়, খুব দ্রুত তাপটা ছেড়ে দেয়, তাপ বিকিরণ করে দেয়। ঠিক আছে, তাপ বিকিরণ করে দেয় এবং বালি খুব ঠান্ডা হয়ে যায়। ওই জন্য কী হয়, তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়, রাত্রেবেলা তাপমাত্রা খুবই কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই জন্যই রাজস্থানের মরু অঞ্চলে তাপমাত্রার প্রসার, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা অধিক হয়, সর্বনিম্ন তাপমাত্রা খুব কম হয়, অর্থাৎ উষ্ণতার প্রসার অনেক বেশি হয়। ওকে, সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন, এটা আমি জাস্ট বোর্ডে খুব ভালোভাবে আলোচনা করে দিয়েছি, কেন আরামদায়ক হয় সেটা তোমরা লিখবে। মালভূমি এলাকায় দিনের বেলায় বেশি গরম লাগে কেন, মালভূমি এলাকা পাথুরে মেনলি, পাথুরে এলাকা, সেখানে খুব বেশি তাপগুলো শোষণ করে নেয়। ঠিক যেমন বালিটা বললাম যে হিমালয় বলছি, রাজস্থানে বালিটা যেমন জিনিসটা পুরো তাপটাকে গ্রহণ করে নেয়, ঠিক সেরকম মালভূমি, তার মানে কি মালভূমি পাথুরে এলাকা, বিভিন্ন খনি অঞ্চল। ওই জন্য ওখানে কি হয়, ওখানে বিভিন্ন ধরনের রক্স বা শিলা থাকে, ওই শিলাগুলো তাপটা সংগ্রহ করে নেয়, শিলাগুলো তাপটা শোষণ করে নেয় এবং তাপটা শোষণ করে গিয়ে ওই জায়গাটাকে পুরো উষ্ণতর করে ধরে। ওই জায়গাতে ওই জন্য মালভূমি এলাকা, যেমন ছোটনাগপুর মালভূমি, ওখানে কি হয়, দিন রাতের তাপমাত্রা পার্থক্য করা গেছে, ওখানেও ঠিক উষ্ণতার প্রসার দেখা যায়, দিনের বেলাতে খুব বেশি গরম হয়, ওই যেহেতু ওই অঞ্চলে বিভিন্ন ধরনের শিলা দ্বারা গঠিত ওই জন্য। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো, পরীক্ষার জন্য এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে তৈরি করবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে যেগুলো রয়েছে, এখানে সমস্তই গল্পের আকারে আছে, তোমরা কিন্তু নিজেরা এই সমভাবাপন্ন জলবায়ু কাকে বলতে কি বোঝায়, চরম ভাবাপন্ন বলতে কি বোঝায় এবং তাদের সঙ্গে উদাহরণ, ঠিক আছে, সেগুলো উল্লেখ করে দেবে। এটা হচ্ছে চরম ভাবাপন্ন, এটা হচ্ছে সমভাবাপন্ন। আর এই যে চরম ভাবাপন্ন কোন কোন হতে পারে, দিল্লি, লখনৌ, আম্বালা, চণ্ডীগড়, এগুলো হচ্ছে চরম ভাবাপন্ন। সমভাবাপন্ন গোয়া, পুরী, আমি বোর্ডে বলে দিয়েছি অলরেডি। হ্যাঁ, দীঘা, এই মুম্বাই, এই জায়গাগুলো হচ্ছে সমভাবাপন্ন অঞ্চলে। আচ্ছা, এই যে নিচের পোর্শনটা দেখছো, নিচের পোর্শনটার প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও কেন এখানে জলবায়ুটা সমভাবাপন্ন প্রকৃতির হয়। সাধারণত ক্রান্তীয় অঞ্চল হলে খুব গরম হওয়া উচিত, কিন্তু কেন হচ্ছে না, এই দুপাশে সমুদ্র রয়েছে বলে, যে দেখতে পাচ্ছি দুপাশে সমুদ্র রয়েছে, ওই জন্য এখানে হচ্ছে। ওকে, তাহলে এইখানটা তোমরা করবে। এখানে আর কয়েকটা এক্সাম্পল আছে, এটা জাস্ট রিডিং করে রাখবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখানে এখানে একটা শর্ট কোশ্চেন আছে যে বৃষ্টি বরল কোন কোন জায়গায় বৃষ্টি বহুল আর বৃষ্টি বিরল, সেটা একটু এক্সাম্পল হিসেবে রাখবে। আচ্ছা, এইটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ কেন বলা হয় ভারতকে, সেটার উত্তরটা হচ্ছে এইটা। নেক্সট, ভারতের জলবায়ুর মধ্যে আমরা গরমকালটা দেখেছি মার্চ থেকে মে। গরমকালে দেখতে হবে কত ডিগ্রি তাপমাত্রা, মোটামুটি গড় হচ্ছে এইটা, গড় তাপমাত্রা হচ্ছে এইটা। আর তোমাদের কোন কোন জায়গায় মেনলি গরমটা পড়ে, এই জায়গার নামগুলো পড়লেই হবে, ব্যাস, আর কিছু এখান থেকে দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কালবৈশাখীটা পড়তে হবে, আর তার সাথে লু আর আঁধি, এইটা খুব ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, নেক্সট চলে যাবো। নেক্সট এখানে রয়েছে বর্ষাকাল। বর্ষাকালটা খুব ভালোভাবে ক্লিয়ার থাকবে যেন, কারণ বর্ষাকালে আমি পড়েছি দুটো শাখা রয়েছে মৌসুমী বায়ুর, একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা। এক্ষেত্রে এই যে শাখাগুলো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শাখাটা এবং আরেকটা, আর এখানে তোমাদের আর রয়েছে কোন মাসে হয় এগুলো, গ্রীষ্মকালটা এবং বর্ষাকালটা কোন মাস হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর আগমনকাল, এটা হচ্ছে মৌসুমী বায়ুর আগমনকাল বলা হয়। আচ্ছা, এই যে এখানে তোমরা
হ্যাঁ, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলতে কী বোঝো এটা একটু পড়ে রাখবে। বর্ষাকালে কোন ধরনের মৌসুমী বায়ু প্রবাহিত হয় এটা পড়তে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যেহেতু দুটো শাখা বললাম, তো একটা এই যে এখানে একটা 1 নম্বর 2 নম্বর হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা, আর এইদিকে একটা রয়েছে এদিকে আরব সাগরীয় শাখা, আর এটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। বঙ্গোপসাগরীয় শাখাটা দিয়েছে কোন কোন জায়গাতে পাহাড় হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখার ইয়ে। আচ্ছা, গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে আমরা যদি প্রশ্ন করি যে পশ্চিমবঙ্গে কোন শাখাটার ফলে, মানে আরব সাগরীয় মৌসুমি শাখা মৌসুমি বায়ু না বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু, কোন শাখাটার ফলে পশ্চিমবঙ্গ পাচ্ছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখায় যে লেখা আছে বঙ্গোপসাগরীয় শাখার দ্বারা এই পশ্চিমবঙ্গ পাচ্ছে। এটা একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে আরব সাগরীয় শাখা এটা। আচ্ছা, তার মধ্যে আরব সাগরীয় শাখার মধ্যেই কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলটা মুখস্থ করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সরি, এখানে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বৃষ্টি ছায়া অঞ্চল বলতে কি বোঝো, এক্সাম্পল এগুলো আমি বোর্ডে আলোচনা করে দিয়েছি, এগুলো হচ্ছে এইখানের এক্সাম্পল। আর মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য প্রভাবটা এখানে 3টে পয়েন্ট করে রেখো। এতটাই হয়েছে, নেক্সট দিন শরৎকাল থেকে শুরু করব।